মা বাবা আর 3 কন্যা, এই 5 জনের ব্যান্ড এসএইস। ছোট ছোট বাচ্চা মেয়েরা ওরা গান সুর করে, মানে সত্যি মানে আনবিলিভেবল একটা বিষয়। স্রষ্টা প্রদত্ত কিছু জিনিস ওরা নিয়ে এসেছে পৃথিবীতে। যখন স্টেজে উঠি তখন কানেকশনটা আরো বেড়ে যায়, যেহেতু এমনিতে একটা ফ্যামিলি, সেখান থেকে এনার্জিটা একটু বেড়ে যায়। এই ছোট্ট 3 তারা বলবো, 3 তারা আমাদের স্টুডিওতে আজকে এসেছে। আমাদের স্টুডিও আসলে সত্যি আলোকিত হয়ে গেছে। সঙ্গীত শুধু সুর আর শব্দ নয়, কখনো কখনো এটি হয়ে ওঠে সম্পর্কের গল্প। আজকের আয়োজনে আমরা কথা বলবো এমন একটি ব্যান্ডকে নিয়ে যারা শুধু স্টেজেই নয়, বাস্তব জীবনেও একসঙ্গে একটি পরিবার। মা বাবা আর 3 কন্যা, এই 5 জনের ব্যান্ড এসএইস। আজ তাদের সাথেই আমাদের আড্ডা। ওয়েলকাম জানাচ্ছি অ্যাকোস্টিক লাউঞ্জ সিজন 1-এ। সাথে আছি আমি মৌসুমী সুলতানা। এখানে একটা সুন্দর পরিবার বসে আছে। আমার কাছে মনে হচ্ছে একটা পরিবার না, এটা একটা শক্তি আমার কাছে মনে হয়েছে, কারণ পুরো পরিবার মিলে একটা দল মানেই একটা শক্তি। তো এই চমৎকার পরিবারের আগে প্রথমে আমি একটু পরিচয়টা জেনে নেব। প্রথমে আপনার কাছ থেকে শুরু করতে চাই। আমাদের ব্যান্ডের নাম এসএইস। আমরা একটি পরিবার, যেটি একটু বললেন আপনি একটু আগে। আমাদের এই নামকরণটির পিছনে গল্পটি হচ্ছে যে আমাদের প্রত্যেকের নামের অধ্যক্ষ নিয়ে ব্যান্ডটির নাম করা হয়েছে এসএইস। এসএইসের এতে হচ্ছে আলিনা, আমার পাশে বসে আছে আলিনা, এতে আমাদের সর্বকনিষ্ঠ মেম্বার। তারপরে এসএইসের যে এসে হচ্ছে সারোয়া, আমাদের লিড গিটারিস্ট। তারপরে এসএইসের ইতে হচ্ছে ঈদ, আমাদের বড় কন্যা ও ভোকাল এবং বেসিস্ট। তারপরে আইতে হচ্ছে ইশরা হচ্ছে আমাদের লিরিসিস্ট এবং ড্রামার। তারপরে আমি সাইফ, আমি ওদের সাথে মিউজিক ডিরেকশনে কাজ করছি, কিছু সুর করছি, মাঝে মাঝে ওরা সুযোগ দিলে একটু গান গাচ্ছি। আমি আসলে এটা জানতে চাইতাম যে কিভাবে এই দলের নামকরণ করা হলো, তো আপনি সেটা বলে দিয়েছেন। তো এখন একটু জানতে চাই, এই যে পরিবারের সদস্যদের নিয়ে একটা ব্যান্ড দল করা, এই চিন্তাটা আপনার মাথায় কিভাবে আসলো? আমি যখন আমার সহধর্মিনীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তখন তো আর জানতাম না যে আমরা ব্যান্ড করবো। আচ্ছা। এবং আমাদের ছেলেমেয়েরা ওরা ব্যান্ডে যোগ দিবে এরকম তো কোনো প্ল্যান করে আমরা বিবাহ বন্ধনে আসিনি। তো আমরা ওর সাথে বিবাহ বন্ধনের পর আমরা জানতে পারলাম যে ও একটু গান বাজনার সাথে জড়িত আছে। তো দেখলাম যে ও ড্রামস বাজাইতে পারে, মোটামুটি টুকটাক পারে। তারপরে আমি ওকে আরও একটু কালচার করলাম। আমরা তখন অস্ট্রেলিয়াবাসী, তো ওখানে থাকাকালীন ও একটু ড্রামস শিখলো। তারপরে আমি তো সবসময় মিউজিক করতাম, আমি কিবোর্ড বাজাতাম, টুকটাক গান গাইতাম। তো আমি আর ও চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু যেটা হলো যে ওরা 3 জন যখন হলো, ওদের 3 জন হওয়ার পর আমরা দেখলাম যে ওরা একটি অভিনব, মানে একটা গড গিফটেড যেটা বলে, স্রষ্টা প্রদত্ত কিছু জিনিস ওরা নিয়ে এসেছে পৃথিবীতে। এবং এরপর থেকে আমরা চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, ওরা এত ভালো মিউজিক করছে, তাহলে আমরা শুরু করি, নিশ্চয়ই কিছু একটা হবে। তো এইভাবেই আর কি মানে শুরুটা। আমি যেটা জেনেছি আপনি একসময় গানের দলে ছিলেন এবং সেটি ভেঙে যায়, এবং এরপর থেকে কি আপনার মনে হয়েছে কিনা যে পরিবারের সদস্যদের নিয়ে দল করলে কখনো ভাঙবে না? ডেফিনেটলি এটা একটা মোটিভেশন। মানে আমি যখন বুয়েট লাইফে ছিলাম, বুয়েট লাইফে থাকতে থাকতে আমি আমাদের ব্যান্ড দল যেটা ছিল আর কি, বুয়েট কেন্দ্রিক একটা ব্যান্ড দল ছিল। তো সেই ব্যান্ডের দলের সবাই যখন চলে গেল দেশের বাইরে, যেটা হয় যে পড়াশোনা বা ক্যারিয়ারের স্বার্থে সবাই বিদেশ চলে যাচ্ছে, তখন আমি খুব ভেঙে পড়ি, আসলে মনটা খুব খারাপ হয়। এবং দীর্ঘদিন আমি ব্যান্ড ছাড়া চলেছি, মানে ব্যান্ড নাই এটা ভাবতেই একটা শূন্যতা বুকের মধ্যে থাকতো। আমি আর ঈশ্বর মিলে যতটুকু পারতাম চালিয়ে নিয়েছি অনেকদিন। বিভিন্ন শিল্পীদের সাথে বাজাতাম। আমরা যখন অস্ট্রেলিয়া ছিলাম, বিভিন্ন বাংলাদেশ থেকে যে শিল্পীরা যেত তাদের সাথে বাজাতাম। ও অক্টাপেড বাজাতো, তখন আমি কিবোর্ড বাজাতাম। তো এইভাবে তো আমাদের সঙ্গীতের যে চলাটা সেটা চলমান ছিল। কিন্তু যেটা হয়নি সেটা হচ্ছে ব্যান্ড হয়নি। আর ভাবতাম যে ব্যান্ড করে কি হবে, ব্যান্ড তো খালি ভাঙে, এরকম একটা কষ্ট কিন্তু ছিল। এই কষ্ট থেকে কিন্তু এটা ছিল, কিন্তু আমি তো জানতাম না যে কষ্টটা চলে যাবে বা একটা আনন্দের একটা কিছু শুরু হবে, এটা তখনও জানতাম না। তো হয়ে গেছে আর কি, সবার দোয়ায় হয়ে গেছে। আচ্ছা, আপনার কাছে আমি আবারও ফিরবো, কারণ আপনি যে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসলেন, আপনারা এই যে জার্নিটা, এটার চ্যালেঞ্জ ছিল নিশ্চয়ই, সেটাও আপনার কাছে শুনবো। তার আগে একটু আলিনার কাছে যেতে চাই আমি। তুমি প্রথমে গিটারটা কিভাবে শিখেছো? আমি প্রথমে গিটারটা শিখেছি হচ্ছে
বেসিক্যালি আমার আগ্রহটা এসেছিল যখন আমার বাবা অনেক ব্যান্ড প্র্যাকটিসে যেত যেত যখন তখন আমরাও যেতাম। তখন আমরা তিনজন মিলে সবসময় আগ্রহ নিয়ে দেখতাম বাবাকে যে কিভাবে কিবোর্ডটা বাজাচ্ছে, কিভাবে হারমোনাইজটা দিচ্ছে, কিভাবে গিটারটা বাজাচ্ছে। আচ্ছা ওখান থেকে প্রথমে শিখেছিল হচ্ছে ঈদ গিটারটা আগে শিখেছিল, তারপর ঈদের কাছ থেকে শিখেছিল হচ্ছে সারার কাছ থেকে শিখেছিলাম হচ্ছে আমি। ওভাবে এভাবে ছোটবেলা থেকেই বাবা মাকে বা সবার দেখতে দেখতে শিখে ফেলেছো। জি, আগ্রহটা ভাবে এসেছে। আচ্ছা আমি একটু ঈদের কাছে যেতে চাই, যেহেতু ঈদের প্রসঙ্গ আসলো। ঈদ হচ্ছে লিড ভোকালিস্ট এই দলের। তো মানে প্রথমেই তোমার সঙ্গে আলোচনা করব, গল্প শুনবো তোমার, কিন্তু তার আগে একটা গান শুনতে চাই। কি গান করতে চাও? প্রথমে যে গানটি করব, গানটির নাম চলো না পিয়াসী। গানটি আচ্ছা। লিখেছে ডক্টর রাকিয়া ইশরা আর সুর আচ্ছা। করেছে ডক্টর সাইফ শরীফ। এটা একেবারে মৌলিক গান এই দলের, জি। তাই তো? আচ্ছা আমরা গানটা শুনে আসি, তারপর আবার আড্ডায় ফিরবো। চলো না পিয়াসী এমন নিয়ে ঘুরে আসি বহু দূরে দূর অজানা। চলো না পিয়াসী এমন নিয়ে ঘুরে আসি বহু দূরে নীরবতায়। অনন্ত আকাশের মাঝে সবুজ পাহাড়ি ঘাসে নীল নীল ছনা ধারা ছন্দময়। অনন্ত আকাশের মাঝে সবুজ পাহাড়ি ঘাসে নীল নীল ছনা ধারা ছন্দময়। চলো না পিয়াসী এমন নিয়ে ঘুরে আসি বহু দূরে দূর অজানায়। গোধূলি বিকেল বেলায় ঝাউবনে নীরবতায় সোনালি বালুকা বেলা স্বপ্নময়। গোধূলি বিকেল বেলায় ঝাউবনে নীরবতায় সোনালি বালুকা বেলা স্বপ্নময়। চলো না পিয়াসী
অসাধারণ একটা গান শুনলাম। আসলে যখন গানটা হচ্ছিল পুরো স্টুডিওতে একটা সুরের মূর্ছনায় ভেসে যাচ্ছিল, অনেক ভালো লাগলো গানটা। ঈদ কোন গান করতে বেশি পছন্দ করো, মৌলিক গান নাকি কভার সং? মৌলিক গান করতে বেশি পছন্দ করি। মৌলিক গানের মধ্যে এক ধরনের এনার্জি থাকে যেটা কভার সংসে আসে না। তাহলে আমরা কি আরেকটা গান শুনবো? আরেকটি যেই গানটি করছি এখন, গানটির নাম মুঠো বাক্স। মুঠো বাক্স, এটাও তো মৌলিক গান। জি, আচ্ছা। এই গানটি সুর করেছে আলিনা, মুঠো বাক্সের। wow, হ্যাঁ, আলিনা। হ্যাঁ, আলিনা সুর আর লিরিক্স ঈশ্বর লিরিক্স। বাহ বাহ, অসাধারণ, চমৎকার। আমরা গানটা শুনে আসি, তবে গানটা যেহেতু লিরিক্স যিনি লিখেছেন তার কাছে আমরা যাব, গানটা শুনে আসি। এই যে জীবন যাচ্ছে কেটে ইনস্টা ফেসবুক টিকটকে, এই যে জীবন যাচ্ছে কেটে অনর্থক কথা ছকে। এই যে জীবন যাচ্ছে চলে ভালোবাসায় ভরপুর, বন্দি জীবন মুঠো বাক্সে, কাছের মানুষ বহুদূর। মুঠোয় মুঠোয় বাক্স সবাই কি এক করে কাটে বছর, বাক্সে বাক্সে এত ভালোবাসা, তবু শূন্যতায় ভরা প্রহর। পাশে বসে কাছে মানুষ দেখে মুঠো বাক্সে পেলে সবাই ভালোবাসি জানাতে, চোখে চোখে আর হয় না আলা, কত প্রিয়জন অপ্রিয় হয়ে যায়, কত অচেনা হয়ে যায় প্রিয়। মানুষের মানুষের বালি সংখ্যা বিপুল তখন গায়ে প্রিয়। তো বাক্সে বাক্সে চলছে জীবন, 3 মাস ঘুরে বছর, দেখা হয় না আর চোখ মেলে শিশির দিন খাসির উপর। মুঠোয় মুঠোয় বাক্সে সবাই কি এক করে কাটে বছর, বাক্সে বাক্সে এত ভালোবাসা, তবু শূন্যতায় ভরা প্রহর। মুঠোয় মুঠোয় বাক্স সবাই কি এক করে কাটে বছর, বাক্সে বাক্সে এত ভালোবাসা, তবু শূন্যতায় ভরা প্রহর। অসাধারণ অসাধারণ, আর একটা চমৎকার গান আমরা শুনলাম। তো একটু সার্ভারের কাছে যেতে চাই, এই যে 3 বোনের স্টেজে একটা কেমিস্ট্রি, এটা কিভাবে সম্ভব হয়? 3 বোন তো শুধু না, মা আছে, Drummer সঙ্গে মা বাবা আছে, 5 জনের একটা কেমিস্ট্রি, হ্যাঁ। তাই না? যেহেতু আমরা একটা ফ্যামিলির যে নিজস্ব যে একটা কানেকশন থাকে, সেটা স্টেজে গেলে অ্যাড্রেনালিন
রাশ হলে যখন স্টেজে উঠি তখন কানেকশনটা আরো বেড়ে যায়, যেহেতু এমনিতে একটা ফ্যামিলি, সেখান থেকে এনার্জিটা একটু বেড়ে যায়, ওখান থেকে স্টেজে বেশি মজা পাওয়া যায়। কখনো মতবিরোধ হয় না কারোর সঙ্গে কারো? সেটা কিভাবে ম্যানেজ করো যদি হয়? আমরা চেষ্টা করি সবার কথা শুনে বোঝার, কারণ সবাই ব্যান্ডের ভালো চায়, সবাই ব্যান্ডটাকে গড়ে তুলতে চায়, সেই জন্য সবাই সবার কথা শুনি, সেটা থেকে আলোচনা করা হয়, তারপর একটা ডিসিশন আসা হয়। একদমই তাই। এবার একটু ইশরার কাছে যেতে চাই, যে একটু আগে যে চমৎকার গানটা আমরা শুনলাম সেটার গীতিকার আপনি, সুর করেছে ছোট্ট আলীরা। মানে আমি সত্যি মুগ্ধ, মানে এই একটা পরিবার, এত গানের একটা পরিবার, আর আপনারা যে সুন্দর তৈরি করেন, মানে সুন্দরের স্রষ্টা আপনারা বলতে পারি একটা পরিবার। তো এই পরিবারের একজন কর্ণধার হয়ে আপনার কেমন লাগে 3 মেয়ের এই যে গর্বিত, আমি বলতে পারি 3 মেয়েকে নিশ্চয়ই আপনি গর্বিত, কেমন লাগে যখন তারা পারফর্ম করে? আসলে যেটা হয় বেশিরভাগ সময় তো ওদের সাথে যখন বাজানো হয়, স্টেজে যখন থাকি তখন আসলে ফিল করতে পারি না যে হ্যাঁ এই 3 মেয়ে আমার। আচ্ছা, তখন আসলে যেটা হয় যে ব্যান্ড, পুরো ব্যান্ডটা নিয়ে চিন্তা, এবং ওরা আমার আসলে কলিগ তখন। কিন্তু মাঝে মাঝে এরকম, যেমন অ্যাকুস্টিক, অনেক সময় অনেকের বাসায় এরকম অ্যাকুস্টিক প্রোগ্রাম হচ্ছে বা ওরা গাচ্ছে বা কোনো অ্যাকুস্টিক প্রোগ্রামে যখন আমার দেখার সুযোগ হয়, তখন আমার মনে হয় হ্যাঁ এই 3 মেয়ে আমার। আচ্ছা, আর আচ্ছা। মানে আমি আসলে ওইভাবে স্রষ্টার কাছে কৃতজ্ঞ যে ওরা তো অন্য কারো মেয়ে হয়ে জন্ম নিতে পারতো, তো আমার মেয়ে হিসেবে স্রষ্টা পাঠিয়েছেন, এই কারণে আমি আসলে অনেক গ্রেটফুল। আর আমার মেয়ে আমি এভাবে এখন বলবো না, কারণ ওরা আসলে বাংলাদেশের সন্তান। আমরা যেহেতু অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে চলে আসছি, বিকজ হচ্ছে বাংলাদেশের যে আইডেন্টিটি সেটা আমরা চাই যে ওরা সেটা উপলব্ধি করুক, ওরা একজন বাংলাদেশী হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করুক, ওদের যে ক্রিয়েটিভ ব্যাপারগুলো আছে সেটা ওরা আসলে বাংলাদেশী, প্রথমত যেহেতু বাংলাদেশি বাবা মার কাছ থেকে ওদের জন্ম, এটা ওরা উপলব্ধি করুক, এটাই আমাদের আসলে চাওয়া। আমার মনে হয় তারা উপলব্ধি করছে, কারণ তারা অলরেডি বাংলাদেশকে ভালোবেসে অস্ট্রেলিয়া থেকে, সুদূর অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে চলে এসেছে, এবং আজকে তারা যখন এই স্টুডিওতে এসেছে তাদের সবার মাথায় কিন্তু বাংলাদেশের পতাকা আমরা দেখতে পাচ্ছি। জি। মানে এটি কিন্তু তারা যে বাংলাদেশ হিসেবে গর্বিত, এটি নিশ্চয়ই তাদের এই সিম্বলটা দেখে বোঝা যাচ্ছে। তো আপনারা যখন অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসলেন, এই জার্নিটা কেমন ছিল? মানে এটা তো নিশ্চয়ই একটা চ্যালেঞ্জ ছিল, এই সিদ্ধান্তটা কিভাবে নিতে পারলেন? অস্ট্রেলিয়াতে আমরা প্রথম যাই হচ্ছে 2007 সালে। তো যাওয়ার সময় থেকেই ডক্টর সাইফ আমাকে সবসময় বলেছে যে আমরা যাব, আমরা অনেকদিন থাকবো, তারপর আমরা চলে আসবো। তো আমরা আসলে মেন্টালিটি সেট করেই গিয়েছি যে আমরা চলে আসবো বাংলাদেশে। তো এই কারণে ওদেরকে নিয়ে সবসময় আমরা দেশে আসতাম। প্রতি বছর ওরা বাংলাদেশে ঈদ করতো। বাংলাদেশে ঈদের আনন্দ কি, বাংলাদেশে উৎসবগুলো কেমন, সেগুলো ওরা মোটামুটি একটা কানেকশনে ছিল, সবসময় বোঝার চেষ্টা করতো। সেই কারণেই হয়তো ওদের মানে বাঙালি বোধটা ওদের মধ্যে এসেছে। আবার যেটা চেষ্টা করা হয়েছে যে ওরা যাতে নিজে ভাষাটা চর্চা করতে পারে, যেটার জন্য ওদেরকে অস্ট্রেলিয়াতে বাংলা টিচার দেওয়া হয়েছে, স্কাইপ থেকে অনলাইনে ওরা টিচারের কাছে করতো, আমরা শিখাতাম। সবসময় বাংলা নাটক দেখানো, বাংলা সিনেমা দেখানো, এগুলো অভ্যাস করতাম। বাংলাদেশের কালচারটার সাথে পরিচয় করে স্কুলে দিয়েছেন সেই সময়। সর্বক্ষণ ওরা ইংলিশে, যেটা হয় বাইরে বাচ্চারা যখন যায় তখন ওরা আসলে আসতে চায় না, কারণ ওদের যে একটা নিজস্ব কালচার আইডেন্টিটি ডেভেলপ করে যায় বাইরে, সেটা ছেড়ে কেউ আসতে চায় না। তো ওইটাই আসলে চ্যালেঞ্জ থাকে। তো ওই চ্যালেঞ্জটা আমরা আসলে অনেকটা সহজভাবে আগে থেকেই অনেকটা পরিকল্পনা ছিল বিধায় আমরা মানে ওইটা উঠে যেতে পেরেছি, যার কারণে ওরা এসে বাংলাদেশে অনেক এনজয় করছে, ওদের কাছে ভালো লাগছে, এটাই আমার কাছে মনে হচ্ছে। একদমই তাই। আপনারা যখন অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে চলে আসেন, তখন আমি যেটা জেনেছি যে আপনারা অনেক ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছিলেন, প্রায় 200 কেজির মতো। এটা কি ঠিক? ঠিক, মানুষ এত কিছু নিয়ে আসে, আপনার ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছেন অস্ট্রেলিয়া থেকে? আমার মনে আছে প্রথমবার 2007-এ যখন যাই, তখন আমরা দুজন ছিলাম মাত্র, আমি আর ডক্টর সাইফ ছিলাম। তো সেই সময়ও আমাদের ইনস্ট্রুমেন্ট ক্যারি করে আমরা নিয়ে গেছিলাম। আমার অনেক নিজের জিনিস, যেগুলো শাড়ি টাড়ি আমি ফেলে রেখে গিয়েছিলাম। আর আরেকটা মজার ব্যাপার কখনো শেয়ার করি নাই, মানুষ হানিমুনে গেলে হচ্ছে ওয়াইফকে নানান ধরনের জিনিস কিনে দেয়, আমি আর কি সেটা শুনে অভ্যস্ত বান্ধবীদের কাছ থেকে। তো আমরা যখন গেলাম পরবর্তীতে, আমরা সিঙ্গাপুর গিয়েছিলাম এবং বেশিরভাগ সময় আমাদের সময় কেটেছিল হচ্ছে ইনস্ট্রুমেন্টের দোকানে। আচ্ছা আচ্ছা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনে আমরা এক গাদা ইনস্ট্রুমেন্ট কিনে তারপরে
বাংলাদেশে ফেরত এসেছিলাম। অনেক মজার অভিজ্ঞতা। তো আপনি তো পেশাগত জীবনে একজন ডক্টর, রাইট? জি। তো এই সবকিছু মিলে কিভাবে ম্যানেজ করেন পেশাগত জীবন, একই সঙ্গে গান লিখছেন, দলের সঙ্গে আছেন, সবকিছু কিভাবে ম্যানেজ করেন? এখন আসলে ক্লিনিক্যাল প্র্যাকটিস যেটা ডাক্তার হিসেবে সেটা করা হয় না। আমি পরবর্তীতে পিএইচডি করেছি পাবলিক হেলথে এবং এখন একটি ইউনিভার্সিটিতে আছি, প্রফেসর হিসেবে কাজ করছি ওখানে। তো শিক্ষকতা যেহেতু এখন পেশা এবং গবেষণা পেশা, তো আমার কাছে মনে হয় শিক্ষকতা এবং গবেষণাটা আসলে অনেক বেশি এই ধরনের সাধনার সাথে যায়। আমি যখন শিক্ষকতা করছি বা গবেষণা করছি, আমি মনে করি যে আমি একজন সাধক এবং তখন আমার কাছে অন্য যে ব্যাপারগুলো যেগুলো খুব ক্রিয়েটিভ ব্যাপার সেগুলো চর্চা করাটা সহজ হয়ে ওঠে। আর আমি বলবো ঈদ সারোয়া আলিনা মানে এক্সিলেন্ট 3 মেয়ে, ওরা আমাকে অসম্ভব সাপোর্ট দেয় সবসময়, ছোটবেলা থেকেই দিয়ে এসেছে। ঈদ যখন 1 বছর না 2 বছর বয়স, তখন ও নিজের কাজ, নিজের জুতোটা পরা, নিজে খাবার শেষ করে হাত দিয়ে খেয়ে ন্যাপকিন দিয়ে মুখটা মোছা। আমি যখন কাজে যেতাম, ঈদ মনে হয় 3.5 বছর বা 4 বছর বয়স, ঈদ সারোয়াকে ভাত খাইয়ে দিচ্ছে। এগুলো মানে ছোটবেলা থেকেই আরো আসলে ওরা আমাকে আমার যে আমি হয়ে ওঠার যে পেছনের যে ব্যাপারটা, সেটাতে ওরা অনেক ভূমিকা রেখেছে, যার কারণে আমি মনে করি আমি কাজগুলো করতে পারছি। এটা একদমই ঠিক। আমি কিন্তু স্টুডিওতে দেখছিলাম আপনি কিভাবে বসবেন, সেটা কিন্তু ঈদ এখন দেখিয়ে দিচ্ছিল ওরা আপনাকে, সব আমি আমাকে খেয়াল করছিলাম guide বিষয়টা। করে। তার মানে তারা আপনাকে অনেক গাইড করে, এটা বোঝা অনেক, যাচ্ছে। অনেক। ইসরা, আরেকটা বিষয় জানতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে নারী দল একটা বলা যায়, নারী ব্যান্ড দল, কোনো রকম চ্যালেঞ্জের মুখোমুখি হন কিনা, বা কোনো ধরনের এ ধরনের কোনো অভিজ্ঞতা আছে কিনা, কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়? বাংলাদেশে আসলে আমার মনে হয় মেয়েদেরকে অনেক সম্মানের একটা জায়গায় রাখা হয় আমি মনে করি, এবং আমি এখনো ওভাবে কোনো চ্যালেঞ্জ, সত্যি কথা, আমি ফেস করিনি। আচ্ছা, এই আর কি। কেউ আমাকে কখনো বলেনি যে হ্যাঁ তোমরা মেয়ে, নারী দল হিসেবে অনুভূতিটা পিছিয়ে আসেনি। আছেন সেটা না, কখনো মনে এরকম হয় না। কোনো অনুভূতি কখনো আসেনি। আমার মনে হয় আমরা বাংলাদেশের মানুষ অনেক বেশি উদার, অনেক বেশি উদার। একদমই তাই। এবং একই সঙ্গে আমরা গান ভালোবাসি সবাই, বাংলাদেশে যারা রয়েছেন, আমরা মানে গান আমাদের প্রাণ, এটা বলা যায়। তো সেই জন্য আমরা আরেকটা গান শুনবো। এবার কি গান শুনবো? এখন যে গানটি করব, গানটির নাম আবেগী গিটার। আচ্ছা। গানটি লিখেছে ডক্টর রাকিয়া ইসরা আর সুর করেছে সারোয়া। ও মাই গড, আমি তো মানে খুবই মুগ্ধ হয়ে যাচ্ছি। এই ছোট ছোট বাচ্চা মেয়েরা ওরা গান সুর করে, মানে সত্যি মানে আনবিলিভেবল একটা বিষয়। আমার জন্য একটা বলবো যে বড় একটা অভিজ্ঞতা হচ্ছে আজকের স্টেজে বসে। নিশ্চয়ই গানটা শুনবো।
শালীন দুটো যেন আগামী ছবি, দূরে জলে খড়কুটো ছাদে দাঁড়িয়ে সে ছোট্ট শালীন দুটো যেন আগামী ছবি, মধুর সময়ের গানে বেঁচে থাকি আর আবেগে গীতে আবেগে গীতে পড়ন্ত বেগে ডুবে যাওয়া গোলাপি আলো ছেঁড়া এক ফালি চা, একটা গিটার, আমি তুমি আর খোলা চা, একটা গিটার, তুমি আমি আর খোলা চা, বেঁচে থাকার গানে থাকবো আমি আর আবেগে গীতে বেঁচে থাকার সঙ্গে হাসবে নতুন বেঁচে থাকার গানে থাকবো আমি আর আবেগে গীতে। অসাধারণ অসাধারণ, সত্যি মানে আমি নিজেও আবেগী হয়ে পড়েছিলাম গানটা শুনতে শুনতে। আমি নিজেও কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। অবশ্য আবেগী গিটারের সঙ্গে আমার আয়ুব বাচ্চু সেই রূপালী গিটারের কথা মনে পড়ছিল আমার। ও যেহেতু গানটা সুর করেছে সারোয়া, আমি একটু তোমার কাছে যেতে চাই। এই গানটা যখন সুর করো তখন মানে কিভাবে করো, মানে আমি খুব জানতে ইচ্ছে করছে আসলে, সত্যি কথা। প্রথমে হচ্ছে সবসময় সুর করার সময় মা লিরিক্স দিয়ে দেয়। আমি আমি নিজে পছন্দ করি একটু আলাদা করে বসতে আর গিটার নিয়ে, আর চিন্তা করি যে গানের ভাবটা আমাকে কি দিচ্ছে। এটা আমার কাছে মনে হয়েছে যে একটা খুবই ইমোশনাল একটা গান, যেটা হচ্ছে যেন মনে হয় পরন্ত বিকেলে চা খেতে খেতে শুনতে পারি এমন একটা গান। সেরকম ভাইবটা নিয়ে আমি জাস্ট একটা কর্ড প্রোগ্রেশন বানিয়েছি, তারপরে হচ্ছে আস্তে আস্তে সুরটা এসেছে। এই ধরনের গানের সুর সাধারণত হয় না যে একটা বয়সেরও ব্যাপার থাকে, এত ছোট কিন্তু তারপরে তুমি এত একটা ইমোশনাল গান তুমি সুর করেছো, এটা সত্যিই মানে আমাকে মুগ্ধ করেছে। তোমাদের 3 বোনের মধ্যে ঈদ বলো সবচেয়ে ইমোশনাল কে? ইমোশনাল আমরা সবাই আর কি। আচ্ছা, ইমোশনাল না হলে কি সৃষ্টি করা যায় না? ভাইয়া কি বলেন? ইমোশন বা আবেগটা তো একটা খোদা প্রদত্ত ব্যাপার। আমার কাছে মনে হয় যে আবেগী লোকজনই বেশি স্বপ্ন দেখতে পারে, আর স্বপ্ন ছাড়া তো আর সৃষ্টি হয় না। তো সেই হিসেবে হ্যাঁ, আবেগ স্বপ্ন এগুলা থাকতেই হবে শিল্পীদের মাঝে। সেটা তো অবশ্যই বুঝতে পারছি, কারণ এই যে সবাই এত বেশি আবেগপ্রবণ বলেই হয়তো বা এরকম একটা সৃষ্টির কারিগর আপনারা হতে পেরেছেন। বিশেষ করে আমি আলিনাকে দেখে যেটা বুঝলাম, বা সারোয়া, তারা যে সুর করছে গানের কারিগর, এটা একটা অনেক বড় ব্যাপার আমি মনে করি।
অদ্ভুতুরে বা রূপকথার যে গল্প গানগুলো ছিল সেটার পেছনে গল্পটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, অদ্ভুতুরের সুখ একটি গান আছে, একটু মেটাল বা হার্ড রক টাইপের গান। এই গানটি কিন্তু আমাদের খুব পছন্দের একটি গান, অদ্ভুতুরের সুখ। এই অদ্ভুতুরের সুখের এই গানটা আসলে মনে হয় ঈশ্বর লিখেছে। গানের মানে পাঞ্চ লাইনটা হচ্ছে যে পিছিয়ে পড়ার মাঝে জানো তো অদ্ভুতুরের সুখ আছে। তো আচ্ছা। যারা আমরা এই ডাক্তার ইঞ্জিনিয়ারিং ছেড়ে এই সঙ্গীত চর্চায় এসেছি তারা তো সমাজের একটা শ্রেণীর কাছে অনেক পিছিয়ে পড়েছি। তো তো আমরা বলতে চেয়েছি এই যে পিছিয়ে পড়লাম, এই পিছিয়ে পড়ার মাঝে জানো তো অদ্ভুতুরের সুখ আছে। তো সবসময় যে আমাদের ছুটে চলতে হবে, দৌড়াতে হবে এমন না, মাঝে মাঝে এই পিছিয়ে পড়ারও একটা দরকার আছে বা স্থির হয়ে দাঁড়ানোর একটা ব্যাপার আছে। তো এটার মধ্যে একটা অদ্ভুতুরের সুখ আছে। তো এই থিমটা নিয়ে অদ্ভুতুরের সুখটা গানটি করা হয়েছে। আর রূপকথার গল্পের ব্যাপারটা ছিল যে আমরা যে 5 জন মিলে একটা কিছু করছি, এটা তো আসলে রূপকথায় কোনো গল্প নয়, এটা বাস্তব। বাস্তব এখান থেকে আর কি। একদমই তাই। আপনারা সাধারণত রক বা মেটাল ঘরানার কাজগুলো করছেন, এটার পেছনে অনুপ্রেরণাটা কি? মেটালের অনুপ্রেরণা আসলে এটা ওরা, মানে আমি আসলে মেটাল খুব ভালো প্রথম মানে এখনো খুব ভালো বুঝি না, ওরা মেটালটা খুব ভালো শুনে আর কি। সারোয়া, আলিনা, এই তিনজনই ওরা খুব মেটাল ফ্রিক বলা যায় এবং ওদের অ্যাটিটিউডটা একটু একটু ওই ধাঁচের আর কি। তো ওরাই মেটালের ভক্ত এবং সেখান থেকে আমারও আর কি মেটালের প্রতি একটা আগ্রহ আর কি, এইভাবে বলতে হবে। তো মেটাল গান করার কারণ হচ্ছে সারোয়া, এই আলিনা। তো শুরুতে কভার গান, পরে মৌলিক গান, তো এই ট্রানজিশনটা একটা চ্যালেঞ্জ ছিল না? এটা কতটুকু ছিল? মৌলিক গান করে আমরা যেটা করেছি, আমরা আমাদের যে দক্ষতাটা, এটা তো ওয়েস্টার্ন মিউজিক আমরা করছি, আমাদের দক্ষতাটা বাড়িয়েছি। তো যখন একটা জায়গায় আমরা দেখেছি যে হ্যাঁ আমাদের দক্ষতাটা মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে একটা জায়গায় এসেছে, তখন আমরা সাহস করেছি যে হ্যাঁ ঠিক আছে এখন আমরা আমাদের নিজেদের কথা বলতে চাই, নিজেদের সুর দিতে চাই, তখন এভাবে এসেছে আর কি। তো দক্ষতাটা আগে আসা দরকার। আমি যদি প্রথমেই মৌলিক গানে যাই দক্ষতা ছাড়া, তাহলে হয়তো ওয়েস্টার্ন মিউজিক, এটা তো আমাদের মাটি মানে আমাদের নিজেদের সংস্কৃতি না। তো ওয়েস্টার্ন মিউজিকগুলো তো শিখতে হবে, ওদের কিছু গান কভার করে করে আমরা সেই দক্ষতা অর্জন করেছি, তারপরে নিজেদের গান এসেছি। আমি যতটুকু জেনেছি আপনারা নিজেদের স্টুডিওতে রেকর্ডিং, মিক্সিং, মাস্টারিংটা করা হচ্ছে, এই প্রসেসটা আসলে কেমন? আমি সাউন্ড, আমি তো বইটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি, কিন্তু আমার সাউন্ডের প্রতি আগ্রহ ছিল, এই কারণে আমি কিন্তু ডক্টরেট, আমার পিএইচডি ডিগ্রি করার আগে আমি কিন্তু সাউন্ডের উপর কিছু পড়াশোনা করেছি অস্ট্রেলিয়া থাকতে। তো আমি সাউন্ডের বেসিক ব্যাপারগুলো জানতাম। পরবর্তীতে আমি সারোয়াকে আমার যে লব্ধ জ্ঞান সেটা ওকে দিয়ে দিই। তো যখন আমি দেখছি যে ওরা আসলে কিন্তু ওরা টেকনিক্যালি খুব সাউন্ড, আমাদের পরের জেনারেশন যারা আছে তারা হচ্ছে ছোটবেলা থেকে ল্যাপটপ পায়, কম্পিউটার পায়, অনলাইনে অনেক কিছু দেখে, ওরা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি পারে আর কি কম্পিউটারের রিলেটেড ব্যাপার। তো আমি দেখলাম যে আমি যতটুকু ভালো পারছি সাউন্ডে বা তার চেয়ে অনেক কিছু ও খুব দ্রুত ক্যাচ করছে সারোয়া। তো সেই হিসাবে সারোয়া যখন মিক্সিং মাস্টারিং গুলা শুরু করে টুকটাক করে, তারপর আমরা স্টুডিওটাকে আস্তে আস্তে বড় করি এবং এখন আমাদের তো মোটামুটি একটা আধুনিক হোম স্টুডিওর জন্য যা দরকার মোটামুটি সবই আছে। ছিল সবই এখানে, এই অ্যালবাম নিয়ে কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? ছিল সবই এখানে যে টাইটেল সংটা, সেটা অনেকটা আমাদের জীবনের সাথে যায় যে আমাদের সবই এখানে ছিল। তারপরে আমরা দেশ ছেড়ে তো কিছুদিনের জন্য হলেও তো গিয়েছি, তো এই থিমটা নিয়ে ছিল সবই এখানে গানটি ছিল এবং এই টাইটেল সংটা ছিল এবং সেই অ্যালবামে আরো টোটাল 7টি গান নিয়ে আমরা আমাদের প্রথম অ্যালবামটি করেছি, যেটি ইউটিউব, স্পটিফাই সহ সব জায়গায় আছে। ছিল সবই এখানে। একটু আলিনার কাছে জানতে চাই, ছোটবেলায় যখন স্টেজ পারফর্ম করতাম তখন কি প্রেশার লাগতো, না প্রেশার ফিল করতাম নাকি মজা লাগতো, আর এখন কি অনুভূতি হয়? আমার আসলে সবসময় মজাই লাগতো, কোনো প্রেশার তো দিচ্ছে না। আচ্ছা, মজাই তো করতে হচ্ছে, মজাই করছি, মজাই হচ্ছে, স্টেজ পারফর্ম করতে মজা লাগে, এই তো। আচ্ছা, এরপরে আমার একটা র্যাপিড ফায়ার আছে, তার আগে আমরা একটা গান শুনে আসতে চাই। একটা গান শোনার পর একটা র্যাপিড ফায়ারে যাব, তারপর আমরা শেষ করব। গান শুনতে চাই একটা। এখন যে গানটি করব গানটির নাম এলো বৈশাখ। গানটি লিখেছে সামনে যেহেতু বৈশাখ আসছে, নিশ্চয়ই এটা অনেক মজা হবে, আমাদের অনেক এনজয় করবে আমাদের দর্শকরা। ডক্টর রাকিয়া ঈশা লিখেছেন আর সুর করেছেন ডক্টর সাইফ শরীফ। বাহ, চমৎকার।
হাসি জমেছে মেলায় শুষ্ক রুক্ষ জীর্ণ গান ছুঁয়ে যায় রবির বৈশাখী গান আকাশে বাতাসে ঝড়ো হয় বাউল সুরে মন হারিয়ে যায় ঘুরে রাজপথে প্রভাত ফেরি রমনায় রমণী লাল সাদা শাড়ি এলো বৈশাখ এলো বৈশাখ এলো 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 বৈশাখ এলো বৈশাখ এলো 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 বৈশাখ পুরনো ভুলে আজ নতুন প্রার্থনা হাসি মাখ গানে চির চেনা গোপনা বৈশাখী ঝড়ে দোলে আমের বুকুল খুশির চাদরে মোড়া একটি ফুল শহরে নগর দোলায় আজ মাটিতে শহরে নগর দোলায় মাটিতে কিশোর তরুণ মুখে মেলায় চালি গায় এলো বৈশাখ এলো বৈশাখ এলো 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 বৈশাখ এলো বৈশাখ এলো 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 বৈশাখ বাহ অসাধারণ আমি হাততালি দিতে পারছি না সত্যি আমি মনে মনে হাততালি দিচ্ছি চমৎকার একটা গান সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তবে যাবার আগে আপনার কাছে একটু জানতে চাই সামনে নতুন কি গান আসছে আর ভবিষ্যতে ইন্টারন্যাশনাল পর্যায়ে যাওয়ার কোনো ইচ্ছা আছে আমাদের কিনা? এই পর্যন্ত প্রায় 20টার মতো গান হয়ে গিয়েছে আমরা যদিও প্রমোশনে খুব বেশি যাচ্ছি না কিন্তু 20টার মতো গান আমাদের আছে আচ্ছা স্পটিফাই ইউটিউবে পাওয়া যাচ্ছে আমার চ্যানেলগুলো তো সামনে আমাদের এখন এই মুহূর্তে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 100 গান করব আচ্ছা 100 গান করব সময় নিয়ে যতটুকু আমাদের মানে আমাদের আছে শক্তি আছে সেই শক্তি অনুযায়ী আমরা 100 গান করব আর 100 গান করার পরে আমরা পরবর্তী চিন্তা পরে আপাতত টার্গেট হচ্ছে 100 গান আর ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের ভিনাইল ছাড়া ইচ্ছা আছে মানে বড় এটা সারোয়া কিছু গান করছে সারোয়া ইংলিশে ও লিরিক্স খুব ভালো লেখে সারোয়া বাহ। তো সারোয়া গানগুলো আমরা হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে ইংলিশ গানগুলো আমরা ইন্টারন্যাশনাল লেভেলে ছাড়বো এবং ওটা তখন মানে ভিনাইলও আমরা ছাড়বো এরকম একটা প্ল্যান আমাদের সামনে আছে একদমই আমরা নিশ্চয়ই তাহলে ভবিষ্যতে ইন্টারন্যাশনাল পর্যায়েও আপনাদের গান শুনতে পাবো বিশেষ করে সার্ভার গান এবার একটা র্যাপিড ফায়ার আছে আমি ছোট্ট 3টা কোশ্চেন আছে ছোট্ট করে উত্তর আমি ইশরার কাছে যাই শুরুতে একটু জানতে চাই এক শব্দে দুজনকে ডিফাইন করুন অন্য দুজনকে এক শব্দে ওদেরকে ওদের হ্যাঁ। সবাইকে ওদের সবাইকে আবেগী আবেগে হ্যাঁ। আর সুযোগ নেই আচ্ছা লাইভ না স্টুডিও লাইভ আচ্ছা ফেভারিট ব্যান্ড বাংলা আন্তর্জাতিক বাংলাদেশে ওয়ারফেস মাইলস সোলস ইন্টারন্যাশনাল হচ্ছে মেটালিকা একসাথে না আলাদা কেরিয়ার একসাথে অবশ্যই একসাথে কারণ হচ্ছে যে আমাদের ব্যান্ডের শুরুটা তো আমরা তো আলাদা আলাদা সবাই করে দেখলাম যে আলাদা আলাদা তো ব্যান্ড ভেঙেই যাচ্ছে আর একসাথে করার পরে বুঝলাম যে আসলে কেমিস্ট্রি যেটা আপনি বলছিলেন যে কেমিস্ট্রিটা অন্যরকম হয় তখন আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় সবকিছু মিলিয়ে সবকিছু একজন আরেকজনকে বুঝে আর প্রথমে আপনি বলছিলেন যে দল মানে একটা শক্তি আর সেটা যদি পরিবার হয় তাহলে আরো বড় একটা আরো বড় শক্তি একদমই তাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এত ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে তোমাদের 3জনকেই অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট 3 তারা বলবো
তিন তারা আমাদের স্টুডিওতে আজকে এসেছে। আমাদের স্টুডিও আসলে সত্যি আলোকিত হয়ে গেছে। আর যেখানে আপনাদের দুজনের মতো বাবা মা তাদের সঙ্গে আছেন, নিশ্চয়ই আমরা আশা করি, প্রার্থনা করি তারা অনেক অনেক বড় হবে এবং ভবিষ্যতে তাদের গান আমরা শুনবো, আমাদের পরের প্রজন্ম নিশ্চয়ই শুনবে। এই প্রত্যাশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এসএস প্রমাণ করেছে সঙ্গীত শুধু পেশা নয়, এটি হতে পারে একটি পরিবারের স্বপ্ন। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো ব্যান্ড দলের সাথে অ্যাকোস্টিক লাউঞ্জে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা নিউজের সাথেই থাকুন।